এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 10:07 আর আমি এখন কলকাতা এয়ারপোর্ট ক্রস করছি। আর আজকে আমি এখন যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে। অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু দিস জার্নি অফ নবদ্বীপ। আজকের এই জার্নিটা একটা ভীষণই শর্ট ড্রাইভ, কারণ আমি এখন ক্রস করছি কলকাতা এয়ারপোর্ট এরিয়া। এখান থেকে প্রায় 120 কিলোমিটারের মতো নবদ্বীপ। আর সময় লাগতে পারে প্রায় 2.5 ঘন্টা বা তার থেকে সামান্য বেশি লাগতে পারে। তাই জন্য আমি বলছি এটা একটা শর্ট ড্রাইভ, আর তোমরা চাইলে যখন তখন এখানে যেতে পারো এবং এটা একটা ডে ট্যুরও করা যেতে পারে। আর আজকের এই জার্নিতে তোমরা আমার সঙ্গে থাকলে পরে জানতে পারবে যে এই ট্যুরটা কি একদিনে করা সম্ভব নাকি আরো 1 দিন বা 2 দিন সময় বেশি লাগতে পারে। আর তোমরা আরো জানতে পারবে যে বাই রোড ছাড়াও ওখানে আরো কি কি ভাবে যাওয়া যেতে পারে। আর নবদ্বীপে গেলে পরে তোমরা কোন কোন জায়গায় ঘুরতে গেলে পরে ভালো হয় সেগুলো জানতে পারবে। আর নবদ্বীপ এবং কৃষ্ণনগরের বিখ্যাত খাবার কি কি আছে তোমাদের সেটাও জানাবো। আর যেহেতু আমি বাই রোড যাচ্ছি তো তোমাদেরকে রোড কন্ডিশনসটা খুব সুন্দরভাবে দেখাতে পারবো, কোথায় রাস্তায় কি অসুবিধা আছে বা রোড কন্ডিশনস কেমন তোমাদের সেটাও জানাবো। আর কতক্ষণ সময় লাগছে পৌঁছাতে সেটাও জানাবো। এখন আমি এই বিরাটির এখান থেকে বাঁ দিকে ঢুকে পড়লাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে আমি ধরবো। मुजफ्फर अहमद सरानी को 1 किलोमीटर। এই রাস্তাটা হচ্ছে মুজাফফর আহমদ সরণি। আমি এই বাঁ দিকে ঢুকলাম এই কারণেই, কারণ আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে চাইছি। এই তোমরা দেখতে পাচ্ছ এখন আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠে পড়লাম। আর এখানকার রাস্তার কন্ডিশন সত্যিই খুব ভালো। আর বেশ কিছুটা যাওয়ার পর একটা রাইট টার্ন নিয়ে আমি বেরিয়ে পড়বো জাগুলির দিকে। আর বড়া জাগুলি মোড় আসবে, সেই বড়া জাগুলি মোড় থেকে আমি আবার বাঁ দিকে ধরবো, সেটা হচ্ছে কলকাতা শিলিগুড়ি হাইওয়ে। সোজা ওটা ধরে আমি কৃষ্ণনগর অব্দি যাবো। এই সামনের এই মোড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। এখান থেকে আমি ডান দিকে টার্ন করব, করে বড়া জাগুলির দিকে বেরিয়ে যাব। এই এখন আমি বড়া জাগুলি মোড়ে চলে এলাম। আর এখান থেকে আমি একটা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিলে পরেই সোজা শিলিগুড়ি কলকাতা হাইওয়ে। আর এতক্ষণ এই যে আমি রোড দিয়ে এলাম, এটা হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। এই রাস্তা, এই রোডে রোড সার্ভিসটা দুর্দান্ত। এই রোডটা হচ্ছে টোটাল 4 লেন রোড, মাঝখানে ডিভাইডার আছে, দুই পাশে 2 লেন করে মোট 4 লেনের রোড। এটা রোড সার্ভিস ইজ এক্সেলেন্ট। আর এই এখন দেখতে পাচ্ছ আমি কলকাতা শিলিগুড়ি হাইওয়েতে উঠে পড়লাম। দিস ইজ ন্যাশনাল হাইওয়ে 12। আর এখন বাজে প্রায় 11:15। আমার এয়ারপোর্ট থেকে এই অবধি আসতে সময় লাগলো প্রায় 40 মিনিট। এই যে এখন আমি বড় জায়গাগুলি এন্টার করলাম, তার মানে আমি এখন নদিয়া জেলায় ঢুকে পড়লাম। প্রায় 4-5 কিলোমিটার আগে থেকেই নদিয়া জেলা শুরু হয়ে পড়েছে। এই ন্যাশনাল হাইওয়ে 12 এটা এখন হচ্ছে 4 লেন হাইওয়ে। এটা কিন্তু কোনো এক্সপ্রেসওয়ে নয়, বাট স্টিল রোড কন্ডিশনটা সত্যিই খুব ভালো। বাট ভালো রোড কন্ডিশন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু খুব জোরে গাড়ি না চালানোটাই ভালো।
এটা আমি সবসময় বারবারই তোমাদের বলি, কারণ এখানে একটু লোকাল ট্রাফিকটা রয়েছে, মানে টোটো, বাইক, কিছু লোকাল লোকেদের যাওয়া আসা, সাইকেল, যে কারণে এখানে 100 স্পিডে জেনারেলি না চালানোটাই ভালো, তার নিচে রাখাটাই ভালো। তবে যেখানে যেখানে তোমরা ফ্লাইওভারটা পাবে সেখানে কিন্তু ট্রাফিকটা কমে যায়। আর আমি দেখলাম বেশিরভাগ ফ্লাইওভার্স গুলো এক একটা পাশে 3টে করে লেন রয়েছে, তোমরা ওখানে চাইলে একটু বেশি স্পিড নিতে পারো, বাট ফ্লাইওভার থেকে নেমে যাওয়ার পরে বেশি ওভার স্পিডিং একদম করা ঠিক নয়, কারণ এখানে এনিথিং ক্যান হ্যাপেন। এখন আমি কৃষ্ণনগরে পৌঁছে গেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এই ওপর দিয়ে শিলিগুড়ি কলকাতা হাইওয়ে বেরিয়ে যাচ্ছে, মানে সোজা শিলিগুড়ি কলকাতা হাইওয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমি এখান থেকে একটা লেফট টার্ন নিয়ে নবদ্বীপের দিকে যাচ্ছি। কৃষ্ণনগর ক্রস করে এখন আমি নবদ্বীপের দিকে যাচ্ছি, আর এখানে একটা আমি ট্রি ব্রেক নিলাম। আর এখন বাজে দেখো 11:40 মতন, মানে কলকাতা এয়ারপোর্ট থেকে এই অবধি টাইম লাগলো 1 ঘন্টা প্রায় 40 মিনিট। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার পর থেকে এবং শিলিগুড়ি কলকাতা হাইওয়েতে এই আপ টু কৃষ্ণনগর অবধি একটাও কিন্তু কোনো ডাইভারশন ছিল না রাস্তায়, আর রাস্তার কন্ডিশনও দুর্দান্ত, যার জন্য আমি 1 ঘন্টা 40 মিনিটেই আমি এই অবধি পৌঁছে গেছি। আর এখান থেকে নবদ্বীপ প্রায় মাত্র আর 10 থেকে 11 কিলোমিটার বাকি। এখন এখানে নবদ্বীপে এসে আমি আমার গাড়িটা পার্কিং করলাম এক জায়গায়, আর এই ভাইয়ের টোটো আছে, এই ভাইয়ের টোটোতে করে এখন অনেকগুলো মন্দির এখন ঘুরবো একের পর এক। তো প্রথম যেই মন্দিরে এলাম এটা হচ্ছে জল মন্দির। এখানে এই একটা জল আছে, চারিদিকে একটা ছোট মানে লেক মতন করা আছে, তার মাঝে একটা মন্দির। আর তোমরা দেখতে পাচ্ছ এই পাশে কিছু এখানে হরিণ রাখা আছে, এখানে একটা উটও আগে ছিল, সেই উটটা এখন নেই, মারা গেছেন। এই সামনে যেটা দেখছো এটা হচ্ছে পোড়ামা মন্দির, এটা একটা বট গাছ তলার নিচে, এটা বহু পুরনো এই মন্দিরটা। এখানকার লোকাল লোকেরা বলছে এই মন্দিরটা প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এই পোড়ামা মন্দিরের পাশেই আরেকটি শিব মন্দির আছে। এখানে যে শিবলিঙ্গটি আছে, এখানকার লোকাল লোকেদের কথা অনুযায়ী এটা নাকি বাড়ে। এখানকার লোকাল লোকেদের কথা অনুযায়ী এই শিবলিঙ্গটা বছর বছর করে একটু সাইজটা বাড়ে। বেশ বড় এই শিবলিঙ্গ, খুব সুন্দর মন্দির। এইটা হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির। এটা সীতানাথ অধ্যত্ত প্রভুর মন্দির। দাদা এই মন্দিরের একটু ইতিহাসটা বলে দেখুন। এটা হলো আপনার, ওনার নাম হলো অদ্বৈত প্রভু। 12 বছর তপস্যা করে অদ্বৈত প্রভু এই আপনার নবদ্বীপে নিমাইকে আমরা মহাপ্রভু বলি যে, হ্যাঁ হ্যাঁ তপস্যা করে গঙ্গা জল তুলসী পাতা দিয়ে হ্যাঁ। তপস্যা করে নবদ্বীপ ধামে উনি নিয়ে এসেছেন। আচ্ছা, ঠিক আছে, ওনার জন্য আমরা এই মহাপ্রভুকে দেখতে পাবো। ঠিক আছে। এই হচ্ছে ধামেশ্বর চরণ পাদুকা মন্দির।
এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর চলো ভেতরটা গিয়ে ভালোভাবে দেখাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানেই ওনার জন্ম হয়েছিল, এটাই হচ্ছে ওনার জন্মস্থান। আর এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির। এই যে নিম গাছ, আর এই হচ্ছে নিমতলা। এইটা হচ্ছে নরহরি ধাম, আর এইটা সব থেকে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এই মূর্তির হাইট হচ্ছে 60 ফুট। আর এই একটা গুফা দিয়ে আমাদের এখন যেতে হবে। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর সব থেকে বড় মূর্তি, আর এর হাইট হচ্ছে 60 ফিট।
আর এই মন্দিরটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, এখানে রাধারানীর মন্দির আছে। এই রাধারানীর মন্দির তোমাদের দেখালাম, আর এই সামনে দেখতে পাচ্ছ গুপ্ত বৃন্দাবন। এখানে এই মন্দিরের নিচে আরেক মন্দির আছে, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই এখন এখানে নবদ্বীপ থেকে বেরোলাম, আর এই সোজা যাচ্ছি মায়াপুরের দিকে। আর এই সামনে এখানে এই ভাগীরথী নদী, আর এদিকে এই জলঙ্গি নদী, এই দুটো এই জায়গায় মিলছে। আর এটা হচ্ছে সঙ্গম পয়েন্ট, এখান থেকে শুরু হয় হুগলি নদী। এই ডান দিক দিয়ে যে নদীটা আসছে এটা হচ্ছে জলঙ্গি নদী। এই জলঙ্গি নদীটা পদ্মা নদীরই একটা পার্ট, বাট আলটিমেটলি ওটা গঙ্গা নদীরই একটা পার্ট। সেটা এইখানটায় এসে এদিক দিয়ে যেই ভাগীরথী নদী, মানে ভাগীরথী নদী ও গঙ্গা নদীরই একটা পার্ট, ভাগীরথী নদী আর জলঙ্গি নদী এই জায়গাটা মিলছে, এটা হচ্ছে সেই সঙ্গম পয়েন্ট। এখান থেকে শুরু হচ্ছে হুগলি নদী। এই হুগলি নদী এখান থেকে দক্ষিণ দিকে গিয়ে কলকাতার কাছ থেকে হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে মিলে যায়। ওই দিকে হচ্ছে নবদ্বীপ। এই এখন আমরা জলঙ্গি নদীতে ঢুকে পড়লাম। জলঙ্গি নদীর কালারটা একটু ডার্ক ডার্ক গ্রিন, একটু ব্ল্যাকিশ টাইপের। কি সুন্দর আর্কিটেকচার দেখো। এই সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ইস্কন মায়াপুরের মেন মন্দির। এখন ভগবানের মূর্তি এখানেই আছে, কিন্তু এর ভেতরে এখানে ফটোগ্রাফি করা যায় না, কিন্তু সকাল 9টা থেকে 10টার মধ্যে এখানে ফটোগ্রাফি করা যায় উইথ পারমিশন। এই হচ্ছে মেন মন্দির। আর দেখো এইদিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ভীষণই সুন্দর এই বিল্ডিংটা হচ্ছে, হয়তো অন্ধকারে প্রপারলি এখন বোঝা যাবে না। এনারা বলছেন প্রায় 8 বছর থেকে 10 বছর মতন সময় লাগবে, এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপরে ভগবানের মূর্তি এখান থেকে শিফট করে এই বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হবে।
আর তোমরা কেউ যদি এখানে থাকতে চাও, এখানে লজিং এর ফ্যাসিলিটিসও আছে, এইদিকে লজিং এর ফ্যাসিলিটিসও আছে, এদিকে লজিং এর ফ্যাসিলিটিস আছে। এইখানে সামনে দেখতে পাচ্ছ চক্রভবন, এইটা ওদের লজ আছে, যেখানে রুম ট্যারিফ হচ্ছে তোমার যেটা উইদাউট অ্যাটাচড বাথরুম 400 টাকা দিয়ে স্টার্টিং হয়, আর উইথ অ্যাটাচড বাথরুম নন এসি রুম 650 দিয়ে স্টার্টিং, আর উইথ অ্যাটাচড বাথরুম অ্যান্ড উইথ এসি 2800 টাকা দিয়ে স্টার্টিং হয়। বাট 2800 টাকা রুম যেগুলো, ওগুলো একটু ডিলাক্স রুম, তাই জন্য প্রাইস ডিফারেন্স এতটা বেশি। তো যে লজটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই বিল্ডিংটা। তোমরা যারা ইসকন মায়াপুরে এসে থাকতে চাইছো তাদের জন্য এখানে আমি এই ডিটেলসটা দিয়ে দিচ্ছি। তোমরা সমস্ত ওয়েবসাইট হলো বা ইমেল আইডি বা ফোন বা কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে এখানে। তোমরা এইভাবে যোগাযোগ করে তোমরা যদি চাও ইসকন মায়াপুর মন্দিরে এসে থাকার ব্যবস্থা আছে, এখানে চাইলে থাকতে পারবে। আমি এখন দাঁড়িয়ে আছি গদা ভবনে। গদা ভবন হোক বা চক্রভবন হোক, টোটাল ডিটেলস এখানেকার এই ওয়েবসাইট কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া রয়েছে, এখানে যোগাযোগ করে নিতে পারো। এটা হচ্ছে গদা ভবন। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছ গদা ভবন গেস্ট হাউস। তোমাদের একটু আগে আমি ভেতরে গিয়ে এখানকার টোটাল ডিটেলসটা দিয়েছিলাম, যেখানে ওদের ওয়েবসাইট, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি সব কিছু দেওয়া আছে। তোমরা চাইলে পরে অ্যাডভান্সে অনলাইন বুকিং করে আসতে পারো। আর কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম চক্রভবন। চক্রভবনে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাডভান্স বুকিং করার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। চক্রভবনে যা আছে স্পট বুকিং। আর এখানকার এদের রেটটা হচ্ছে মোটামুটি 400 টাকা থেকে স্টার্টিং হয়, আপ টু 7000 রুপিস অব্দি রেট রয়েছে। উইথ অ্যাটাচড বাথরুম নিতে গেলে নন এসিতে স্টার্টিং প্রাইস হচ্ছে 650, আর সেটা যদি এসি হয়ে যায় উইথ অ্যাটাচড বাথরুম সেটা হয়ে যায় 2750 বা 2800 টাকা মতন। তো এছাড়া প্রচুর ধরনের ক্যাটাগরিজ রয়েছে। তোমরা আরও ডিটেলস জানতে গেলে ওয়েবসাইটটা ভিজিট করে নাও, জানতে পারবে। এই সামনেই যেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটাই পরবর্তীকালে মেন মন্দির হয়ে যাবে, এবং এই বিল্ডিংয়ের এখন কাজ চলছে। এনারা বলছেন যে প্রায় আরও 8 বছর বা 10 বছর মতন সময় লাগবে এটা ফুললি রেডি হতে। বাইরে থেকে আমি দেখেই যা বুঝতে পারছি, এটার কনস্ট্রাকশন এবং এটার আর্কিটেকচারটা এতটাই ভালো লেগেছে আমার, মানে আমি রিয়েলি স্পেল বাউন্ড। ভীষণ সুন্দর লেগেছে। তো তোমরা যদি কখনো এখানে আসো, ডে লাইটে যদি দেখো তাহলে রিয়েলাইজ করবে। আর যখন এটা রেডি হয়ে যাবে তারপর এখানে যদি আসতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের প্রত্যেকেরই অসাধারণ লাগবে। এই সামনে এই দিকটা, এই বাইরের দিকটা আজকের এই হোল ডে জার্নির পর এখন তোমাদের সঙ্গে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, এবং এটা খুব শর্টে আমি কনক্লুড করব। আমি সকালে যখন কলকাতা থেকে বেরোচ্ছিলাম তখন আমি তোমাদের জানিয়েছিলাম যে আমি কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমার হোল ডে জার্নি করার পরে তোমাদেরকে আমার বলা সম্ভব। তো এইগুলো আমি এখন এক এক করে তোমাদের বলা শুরু করছি। ফার্স্ট অফ অল তোমাদের জানাই যে এই ট্রিপটা করতে গেলে তোমরা কি একদিনে করতে পারবে বা তার বেশি সময় লাগবে। দেখো, এই ট্রিপটা আমি একদিনে করলাম, আর আমাদের প্রত্যেকেই আমরা এখন প্রায় অলমোস্ট বিজি থাকি। তো এই ট্রিপটা ইজিলি একদিনে করা যায়। তোমরা যদি আর্লি মর্নিং চলে আসো এবং হোল ডে জার্নির পর তোমরা রাত্রিবেলা বাড়ি ফিরে যেতেই পারো। বাট ইফ ইউ হ্যাভ টাইম, তো তোমরা এখানে ইজিলি স্টে করতে পারো।
ওয়ান নাইট স্টে করলে তোমরা 2 দিন পেয়ে যাচ্ছে সময়। তো 2 ডেজ এর মধ্যে খুব সুন্দরভাবে ঘোরা হবে এখানে। আর নেক্সট ইনফরমেশন হচ্ছে যে তোমরা যারা এখানে আসতে চাইছো, যারা তোমরা মনে করছো যে নিজের 4 হুইলার বা বাইক নিয়ে আসবে না, দেন হোয়াট আর দ্য অপশনস ইউ আর হ্যাভিং। তো তোমরা বাই বাস আসতে পারো। ডাব্লিউটিসির বাস আছে, এসি বাস, নন এসি বাস দুটোই আছে। নন এসি বাসের ভাড়া 108 টাকা, এসি বাসের ভাড়া 255 টাকা। এছাড়া তোমরা হাওড়া শিয়ালদা থেকে লোকাল ট্রেনেও আসতে পারো। কাটোয়া লোকাল চলে, তোমরা সেই ট্রেন ধরেও এখানে আসতে পারো। এছাড়া দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখানে এত কিছু আছে দেখার মতন, তো তোমরা একটু শর্টলিস্ট যদি কিছু করে দিতে হয় তোমাদেরকে, সেটা আমি তোমাদের যেটা রেকমেন্ড করতে পারি সেটা আমি এবার এক এক করে বলা শুরু করছি। ফার্স্ট অফ অল আমি তোমাদের বলবো যে এই যে জায়গাটা নবদ্বীপ এবং তারপর মায়াপুর, ওয়াই ইজ দিস ফেমাস? দিস ইজ ফেমাস বিকজ অফ শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এবং ওনার জন্মস্থান এবং সেই নিয়ে যে মন্দির, সেটা তো একটা মাস্ট ভিজিটের মধ্যে পড়েই। এবং ঠিক তার উল্টো দিকে দ্য নাম্বার 2 মোস্ট রেকমেন্ডেড প্লেস বাই মি হচ্ছে নরহরিধাম। ওখানে গেলে পরে ভীষণ ভালো লাগবে। অনেক লম্বা এবং বড় একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে, 60 ফিট হাইট ওই মূর্তিটার। তোমরা ওখানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা প্রত্যেকেই ওখানে খুব ভালো লাগবে। এবং নেক্সট আমি যে মন্দিরটা রেকমেন্ড করছি সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই মন্দিরটাও তোমাদের আমি দেখিয়েছি, ভীষণ সুন্দর। এখানেও কিন্তু বয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এবং তারপর দ্য 4th মোস্ট রেকমেন্ডেড প্লেস বাই মি ইজ ভীষণই ফেমাস, সেটা হচ্ছে মায়াপুর ইসকন মন্দির। ওখানে গেলে তোমরা দেখতে পারবে যে পুরো ওখানকার হাওয়ায়, বাতাসে, এনভায়রনমেন্টে পুরো বিশ্ব জুড়ে লোকেরা ওখানে এসে হরে কৃষ্ণ হরে রাম যে চ্যান্টিং করছে, তার যে ভাইবস ছড়িয়ে আছে, তো ওই ভাইবসটা ভীষণই সুন্দর ফিল করার মতন। তো তোমরা এই ভাইবসটা যদি আরো ভালোভাবে ফিল করতে চাও, একটু যদি সময় দিতে চাও, দেন ইউ ক্যান স্টে 1 নাইট দেয়ার। এবং ওখানে তোমরা যদি থাকো, তার জন্য যা সমস্ত ইনফরমেশনস আমি তোমাদের দিতে পারি সেগুলো তোমাদের আমি দিয়েছি। আর আর এই ভিডিওতেই দেখবে তোমাদের আমি সেই কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট সব দেওয়া রয়েছে, তোমরা চাইলে পরে ওখানে গিয়ে স্টে করতে পারো। অ্যান্ড দ্য 5th মোস্ট রেকমেন্ডেড প্লেস বাই মি, সেটা কিন্তু কোনো মন্দির নয়, সেটা হচ্ছে আমাদের একটা ভীষণই চেনা পরিচিত একটা নদী, সেটা হচ্ছে হুগলি রিভার। যারা আমরা কলকাতায় বা কলকাতার আশেপাশে থাকি তারা আমরা জানি যে হুগলি নদী, এই হুগলি নদী কোন জায়গা থেকে এক্স্যাক্টলি ফরমেশনটা হচ্ছে, সেই ফরমেশনটা দেখতে হলে তোমাদের কিন্তু এই নবদ্বীপ মায়াপুরে আসতে হবে। এইখানে আসলে পরে তোমরা দেখতে পারবে যে ভাগীরথী নদী আর জলঙ্গি নদী সে এক জায়গায় মিলছে, এটা সঙ্গম হচ্ছে দ্য কনফ্লুয়েন্স অফ ভাগীরথী অ্যান্ড জলঙ্গি নদী, সেখান থেকে হুগলি নদী শুরু হচ্ছে, তোমরা সেটা দেখতে পারবে। এবং এই জার্নিটা তোমরা কিন্তু নবদ্বীপ থেকে মায়াপুর বা মায়াপুর থেকে নবদ্বীপ, তোমরা যদি কোনো লঞ্চে বা নৌকায় যদি করো, তাহলে তোমরা ভালো করে দেখতে পারবে, ভালো করে ফিল করতে পারবে। অ্যান্ড আদার দেন দিস 5 প্লেসেস যেটা আমি রেকমেন্ড করছি, এছাড়াও দের আর প্লেন্টি অফ প্লেসেস, অনেক মন্দির আছে, অনেক কিছু আছে, তোমরা সেগুলোও যেতে পারো। আমিও যেরকম অনেক কিছু গেছি, কিন্তু আমি শর্টলিস্ট করে তোমাদেরকে আমি এই 5টা জায়গার নাম বলছি। এছাড়া আরেকটা জিনিস, তোমরা এখানে আসলে একটা খাবার নাম বলবো, তোমরা অবশ্যই ট্রাই করো, সেটা হচ্ছে এখানকার লাল দই বা ক্ষীর দই, দ্যাট ইজ অলসো ভেরি ডেলিশিয়াস। এবং এখানকার এটা একটা টপমোস্ট ডেলিকেসি, তোমরা এটা এখানে আসলে পরে এটা খেয়ে দেখতে পারো। আর যারা তোমরা বাই রোড আসছো, কিরকম রোড কন্ডিশনস জানা দরকার, তার জন্য তোমরা সকালবেলায় যখন আমি এখানে ড্রাইভ করে আসছিলাম, থ্রু আউট দ্য রোড ইন ভেরিয়াস ফেজেস তোমাদের আমি রিগার্ডিং রোড কন্ডিশনস নিয়ে বলেছি, ওটা আর আলাদা করে এখন কিছু বলতে লাগছে না। আর নেক্সট হচ্ছে যে কতক্ষণ সময় লাগতে পারে, তোমরা যারা ড্রাইভ করে এখানে আসছো, আমি তোমাদের সেটা সকালে জানিয়েছি, তো সেটা আর এখন আর আলাদা করে কিছু বলছি না। তো চলো তাহলে এখন আমি এবার এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে ফিরবো। সো আজকের এই ব্লগটা তাহলে আমি এখানে শেষ করব, আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট এপিসোডে। সো বাই অ্যাজ অফ নাও, অ্যান্ড অলওয়েজ ড্রাইভ সেফলি।